সবাইকে শুভেচ্ছা। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকের এই ভিডিওতে আমরা বিজারক নিয়ে বিস্তারিত আলোচনা করব। আয়ন ইলেকট্রন পদ্ধতিতে কোন বিজারক কয়টি ইলেকট্রন ত্যাগ করবে এবং তাদের বিক্রিয়ার পরিবর্তিত রূপ কি হবে সেটা নিয়ে আজকের আমাদের আলোচনা। অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। যদি তোমরা মনোযোগ সহকারে দেখো তাহলে তোমরা কিন্তু খুব সহজে এটা বুঝতে পারবে, তোমাদের কোনো অসুবিধা হবে না। বিজারক কারা, মানে বিজারক কাকে বলে? যে জারণ বিজারণ বিক্রিয়ায় যে সকল পদার্থ, অণু, আয়ন বা মূলক ইলেকট্রন ত্যাগ করে তাদেরকেই বিজারক বলে। তো আমরা যে আয়ন ইলেকট্রন পদ্ধতিতে সমতা বিধান করব, সেই সমতা বিধানের ক্ষেত্রে আমাদের জারক এবং বিজারক উভয় কাজে লাগে। তো আমরা গত ভিডিওতে জারক নিয়ে বিস্তারিত আলোচনা করেছিলাম, আজকে আমরা বিজারক নিয়ে আলোচনা করব। এবং এই বিজারক তারা ইলেকট্রন ত্যাগ করবে এবং সেক্ষেত্রে বিক্রিয়ার পরিবর্তিত রূপটা কি হবে সেটা নিয়ে আমাদের আলোচনা। ঠিক আছে, তাহলে শুরু করা যাক। দেখো, আজকের এই ভিডিওতে আমরা এই যে বিজারকগুলো আছে এই বিজারকগুলোই আমরা আলোচনা করব। তো প্রথমে যে বিজারকটি এখানে আছে সেটা হলো ফেরাস সালফেট, FeSO4। ঠিক আছে, ফেরাস সালফেট। তো দেখো এখানে কিন্তু দুটো অংশ আছে, একটা হচ্ছে তোমার আয়রন আর একটা হচ্ছে সালফেট। তো এই যে আয়রন এবং সালফেট, আমরা জানি যে সালফেট একটা যৌগমূলক, এর জারণ মান কিন্তু তোমার -2। এটা বিক্রিয়ার পরেও কিন্তু -2 থাকে, অর্থাৎ সালফেটের কিন্তু কোনো জারণ সংখ্যার পরিবর্তন হয় না। আর এই অংশটা হচ্ছে আয়রন, যেটা ফেরাস। এই আয়রনের আমরা জানি যে যোজনী 2 এবং 3, জারণ সংখ্যা +2 +3, অর্থাৎ এক্ষেত্রে বিক্রিয়ার তার জারণ সংখ্যার কিন্তু পরিবর্তন হবে। অর্থাৎ যেটার জারণ সংখ্যার পরিবর্তন হবে না সেটাকে আমরা বিক্রিয়ায় লিখবো না। আমরা জানি যে আয়ন ইলেকট্রন পদ্ধতিতে সমতা বিধান করতে গেলে সেখানে কিন্তু জারণ অর্ধ বিক্রিয়া, বিজারণ অর্ধ বিক্রিয়া এভাবে প্রকাশ করতে হয়। যেহেতু এগুলো বিজারক, তাহলে বিজারক যেহেতু ইলেকট্রন দান করে, তাহলে এক্ষেত্রে যে বিক্রিয়াটি হবে সেটা হলো জারণ অর্ধ বিক্রিয়া। আর জারণ অর্ধ বিক্রিয়ায় আমরা এটা আয়নিক রূপে লিখবো, যে যার জারণ সংখ্যার পরিবর্তন হবে না, আমরা জানি সেটাকে কিন্তু দর্শক আয়ন বলে। তো আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রে, মানে আমরা এই ধরনের বিক্রিয়ার ক্ষেত্রে আমরা কিন্তু দর্শক আয়নটাও কিন্তু বাদ দিয়ে লিখবো। ঠিক আছে, যার জারণ সংখ্যার কোনো পরিবর্তন হবে না। দর্শক আয়ন না হলেও সেক্ষেত্রে অনেক আয়ন থাকতে পারে যাদের জারণ সংখ্যার কোনো পরিবর্তন হবে না, অর্থাৎ বিক্রিয়ার আগে এবং পরে একই থাকবে, সেটাকে আমরা লিখবো না। তাহলে যে যে অংশটুকুর জারণ সংখ্যার মান পরিবর্তন হবে আমরা শুধু সেটুকুই লিখবো। তাহলে এক্ষেত্রে আমাদের জারণ সংখ্যার মান পরিবর্তন হবে আয়রনের। এখানে দেখো আয়রন এখানে ফেরাস আয়ন হিসেবে আছে, অর্থাৎ Fe2+। এখানে আয়রনের জারণ মান কিন্তু +2 আর এখানে সালফেটের হচ্ছে -2। আমরা সালফেটটাকে বাদ দিয়ে লিখছি, তাহলে Fe2+। আমাদের এটা জানতে হবে বা মনে রাখতে হবে যে Fe2+ যদি কোনো বিক্রিয়ায় থাকে তাহলে এর পরিবর্তিত রূপটা হবে অবশ্যই Fe3+। Fe3+। ঠিক আছে, যদি 2+ থাকে তাহলে এর পরিবর্তিত রূপ হবে কিন্তু 3+। তো খেয়াল করো, আর আমরা জানি যে আয়রনের জারণ মান +2 এবং +3, তাহলে 2 যখন 2 ব্যবহৃত হচ্ছে তাহলে এর পরিবর্তিত রূপ হবে তোমার 3। এখানে দেখো 2+ এর অর্থ হলো এখানে আয়রনের যে জারণ মান, অর্থাৎ 2+ এর অর্থ হলো এখানে দুইটা ইলেকট্রন কিন্তু ঘাটতি আছে। 3+ অর্থ হলো এখানে কিন্তু 3টা ইলেকট্রন ঘাটতি হয়ে গেছে। তাহলে কি হলো, এখানে ছিল দুটো ঘাটতি, এখানে 3টা ঘাটতি, তার মানে নিশ্চয়ই সে আরো একটি ইলেকট্রন কি করেছে, ত্যাগ করেছে। আরো একটি ইলেকট্রন কি করেছে, ত্যাগ করেছে। আর ইলেকট্রন ত্যাগ করা মানেই জারণ, তার মানে এটা জারণ বিক্রিয়া হিসেবে কাজ করবে। আর যেহেতু ইলেকট্রন ত্যাগ করেছে তাহলে এখানে ফেরাস সালফেট এটা কিন্তু বিজারক। এটা কি বিজারক, বিজারকই কিন্তু ইলেকট্রন ত্যাগ করে। ঠিক আছে, খুব ইজি। তোমাদের এ বিষয়ে ভালো ধারণা থাকতে হলে তোমাদের কিন্তু কার জারণ মান কত বা যৌগমূলক এগুলো সম্পর্কে তোমাদের ভালো কিন্তু ধারণা থাকতে হবে। আবার কেন্দ্রীয় পরমাণুর জারণ সংখ্যাও কিন্তু নির্ণয় জানতে হবে। যদি তোমাদের এ বিষয়ে ভালো ধারণা না থাকে, এই রিলেটেড ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, চাইলে তোমরা ওখান থেকে দেখে নিতে পারো, তাহলে তোমাদের অনেক বেশি সহজ হবে। তো এটা ছিল ফেরাস সালফেটের ক্ষেত্রে যে বিক্রিয়াটা, বিক্রিয়ার
আগে কি হবে এবং বিক্রিয়ার পরিবর্তিত রূপ কি হবে, এটা অবশ্যই আমাদের জানতে হবে। তাহলে আমরা যে আয়ন ইলেকট্রন পদ্ধতিতে সমতা বিধান সেটা আমরা খুব সহজেই করতে পারবো। এবার দেখো এই বিজারকটি নিয়ে আমরা আলোচনা করব। এটার নাম হচ্ছে তোমার অক্সালিক অ্যাসিড। তো অক্সালিক অ্যাসিডের সংকেত তোমরা অনেকেই জানো, অনেকে জানো না। এটাকে কিন্তু এভাবেও লেখা যায় COOH বন্ড COOH। এটা হচ্ছে অক্সালিক অ্যাসিড। এখানে হাইড্রোজেন 2টা, তোমার কার্বন 2টা আর অক্সিজেন 4টা। ঠিক আছে। তো অক্সালিক অ্যাসিডের ক্ষেত্রে দেখো এরও কিন্তু দুটো অংশ আছে। একটা হচ্ছে তোমার H পজিটিভ আর একটা হচ্ছে তোমার C2O4 2-। এটা হচ্ছে অক্সালেট আয়ন আর এটা হচ্ছে হাইড্রোজেন আয়ন। তাহলে এখানেও কিন্তু দুটো অংশ আছে। তো হাইড্রোজেন আয়নের জারণ সংখ্যার কোনো পরিবর্তন হবে না। তো এখানে কার্বনের জারণ সংখ্যার পরিবর্তন হবে, অর্থাৎ অক্সালেট আয়নটাকেই আমরা কিন্তু লিখবো। এবং এক্ষেত্রে আমাদের যেটা দরকার হবে যে অক্সালিক অ্যাসিডের যে কেন্দ্রীয় পরমাণু, সেই কেন্দ্রীয় পরমাণু হচ্ছে কার্বন। এই প্রথমে কার্বনের জারণ মান কিন্তু আমাদের জানতে হবে। আমি আবারও বলছি, যদি কেন্দ্রীয় পরমাণুর জারণ সংখ্যা তোমাদের জানা না থাকে তাহলে ওই রিলেটেড ভিডিও আমার চ্যানেল থেকে দেখে নেবে, তাহলে কিন্তু খুব সহজ হবে। তো এখানে হচ্ছে এই যে কার্বন পরমাণু, তো এই কেন্দ্রীয় পরমাণু হচ্ছে কার্বন। এখানে কেন্দ্রীয় পরমাণু বলতে আবার সেই পরমাণুকে বোঝায় যে এখানে যে মৌলগুলো আছে এদের ভিতরে যার জারণ মান সবচেয়ে বেশি সেটা হবে কেন্দ্রীয় পরমাণু। তো এখানে কার্বন হচ্ছে কেন্দ্রীয় পরমাণু। তো যদি তুমি এখানে বের করো 4 দুগুণী 8 -8, এখান থেকে হাইড্রোজেনের হচ্ছে জারণ মান +2, তার মানে 6। ওই পাশে গেলে +6, C2 তার মানে 2 দিয়ে ভাগ হয়, তার মানে +3। অর্থাৎ এখানে কার্বনের যে জারণ মান সেটা কিন্তু +3। তো আমরা বিক্রিয়ায় যেভাবে আমরা লিখবো, দেখো এখানে C2O4 2-, আমরা কিন্তু অক্সালেট আয়নটাই লিখবো। এক্ষেত্রে যে বিক্রিয়ার পরিবর্তিত রূপ CO2 মানে কার্বন ডাইঅক্সাইড, এটা কিন্তু তোমাকে অবশ্যই মনে রাখতে হবে বা মুখস্থ রাখতে হবে যে বিক্রিয়ার পরিবর্তিত রূপটা কি হবে। অক্সালেট আয়ন অর্থাৎ অক্সালিক অ্যাসিড থাকলে জারণ বিজারণ বিক্রিয়ায় বা ওই যে আয়ন ইলেকট্রন পদ্ধতিতে যখন আমরা সমতা বিধান করব, বিজারক হিসেবে এটি ব্যবহৃত হবে। তো এটা কিন্তু বিক্রিয়ার পরিবর্তিত রূপ হবে কিন্তু CO2 অর্থাৎ কার্বন ডাইঅক্সাইড। অবশ্যই এটা কিন্তু আমরা অম্লীয় মাধ্যমে এটা হবে। তো এখানে কার্বনের জারণ মান কত, +3। এবং এই যে কার্বন ডাইঅক্সাইড, আমাদের কার্বন ডাইঅক্সাইডে কার্বনের জারণ মান হচ্ছে +4। কার্বন ডাইঅক্সাইডে কার্বনের জারণ মান +4, এখানে কার্বনের জারণ মান হচ্ছে +3। অর্থাৎ এখানে কিন্তু 3টা ঘাটতি আর এখানে 4টা ঘাটতি, তার মানে নিশ্চয়ই সে একটি ইলেকট্রন কিন্তু দান করেছে। এটা কিন্তু একটি কার্বন পরমাণুর জন্য কি হবে, একটি কার্বন পরমাণুর জন্য। তো এখানে যে কার্বনের জারণ মান, এটা কিন্তু একটি কার্বনের জারণ মান। এখানে কিন্তু একটি কার্বনের জারণ মান +4 আর এখানে ছিল +3। এখানে 3টা ঘাটতি, এখানে 4টা ঘাটতি, অর্থাৎ ঘাটতি একটা বেড়ে গেছে। তার মানে নিশ্চয়ই সে একটি ইলেকট্রন কি করেছে, দান করেছে। তো যেহেতু এখানে দুটো কার্বন আছে, তাহলে একটি কার্বন যদি একটি ইলেকট্রন দান করে, তাহলে 2টা কার্বন কয়টা ইলেকট্রন দান করবে, 2টা ইলেকট্রন দান করবে। তাহলে এখানে ইলেকট্রন হবে কয়টা, 2টা ইলেকট্রন দান করবে। যেহেতু এখানে কার্বন 2টা, সমতা করবার জন্য এর আগে কিন্তু আমরা 2 ব্যবহার করব। ঠিক আছে। এবার পরবর্তী যে বিজারকটা সেটা হলো আমাদের পটাশিয়াম আয়োডাইড। তো এই পটাশিয়াম আয়োডাইডের এরও কিন্তু 2টা অংশ, একটা হচ্ছে পটাশিয়াম প্লাস আর একটা হচ্ছে I মাইনাস, মানে আয়োডাইড মাইনাস। এখানেও এই 2টা কিন্তু অংশ। তো পটাশিয়ামের জারণ মানের কিন্তু কখনো পরিবর্তন হয় না। হ্যাঁ, পটাশিয়ামের জারণ মান +1ই। তাহলে এটা কিন্তু দর্শক আয়ন হিসেবে ব্যবহৃত হবে। যখন আমরা পটাশিয়াম আয়োডাইড আমরা আয়ন ইলেকট্রন পদ্ধতিতে সমতা বিধান বিক্রিয়া এটা ব্যবহার করব, তখন আমরা যে বিজারণ মানে জারণ অর্ধ বিক্রিয়া, যেহেতু এটা বিজারক ইলেকট্রন দান করবে, তাহলে সেক্ষেত্রে তার বিক্রিয়াটি হবে জারণ অর্ধ বিক্রিয়া। সেক্ষেত্রে আমরা কি লিখবো, I-। দেখো I-, এবং এর বিক্রিয়ার যে পরিবর্তিত রূপ সেটা হবে I2। খেয়াল করো, I- থাকলে I2 হবে। আর যদি বিক্রিয়কে যদি I2 থাকে তাহলে বিক্রিয়ার পরিবর্তিত রূপ হবে I-। যেহেতু এখানে I-, তাহলে বিক্রিয়ার পরিবর্তিত রূপ হবে I2। এই যে বিক্রিয়ার পরিবর্তিত রূপ, এটাকে তোমাকে অবশ্যই কিন্তু মুখস্থ রাখতেই হবে। ঠিক আছে। তো যেহেতু এখানে I- মানে এখানে একটি ইলেকট্রন বেশি আছে, হ্যাঁ, আর এখানে I2 এখানে
আয়োডিনের যে জারণ মান সেটা কিন্তু 0। যদি স্বাভাবিক যেহেতু মুক্ত অবস্থায়, সেহেতু এক্ষেত্রে আয়োডিনের জারণ মান কত 0, আর এখানে আয়োডিনের জারণ মান হচ্ছে -1, অর্থাৎ -1 একটি বেশি ছিল, এখানে 0, তার মানে আর বেশি নেই। হ্যাঁ, কমও নেই বেশিও নেই, একেবারে প্রশমিত হয়ে গেছে। তার মানে এই একটি ইলেকট্রন সে কি করেছে, নিশ্চয়ই দান করেছে। তাহলে এই একটি ইলেকট্রন দান করেছে, তাহলে একটি ইলেকট্রন কি করবে, দান করবে। কিন্তু দেখো এখানে যেহেতু I2 আছে, তাহলে আমার একটি মানে আয়োডিন যদি একটি ইলেকট্রন দান করে, তাহলে দুইটি আয়োডিন পরমাণু দুইটি ইলেকট্রন দান করবে, তাহলে একে সমতা বিধান করতে গেলে এখানে 2 দিতে হবে, এখানেও 2 দিতে হবে। ঠিক আছে, তোমরা অবশ্যই মনোযোগ সহকারে যদি দেখো, তাহলে এটা তোমরা কিন্তু খুব ভালোভাবেই বুঝতে পারবে। পরবর্তী যে বিজারক সেটা হচ্ছে হাইড্রোজেন সালফাইড গ্যাস H2S। তো এরও কিন্তু দুইটা অংশ, একটা হচ্ছে তোমার H পজিটিভ, আর একটা হচ্ছে সালফার মানে 2-। এখানে হাইড্রোজেনের জারণ মান 1 আর তোমার +1, আর সালফারের কিন্তু 2। যেহেতু এটা ধনাত্মক অংশ, এটা ঋণাত্মক অংশ, তাহলে হাইড্রোজেনের +1 আর সালফারের 2-। তো বিক্রিয়ায় আমরা হাইড্রোজেনটাকে আমরা লিখবো না, হাইড্রোজেনের জারণ মানের কোনো পরিবর্তন এখানে হয় না, তাহলে আমরা যেটা লিখবো সেটা হলো S2-। ঠিক আছে, তাহলে H2S যদি থাকে, তাহলে সেক্ষেত্রে আমরা লিখবো S2-, যেটা জারণ অর্ধ বিক্রিয়া আমরা লিখবো। যেহেতু এখানে দেখো দুইটা ইলেকট্রন বেশি আছে, এবং এই ক্ষেত্রে বিক্রিয়ার যে পরিবর্তিত রূপ সেটা তোমার হবে সালফার। এটা কিন্তু তোমার মনে রাখতে হবে যে H2S হাইড্রোজেন সালফাইড গ্যাস যদি থাকে, তাহলে বিক্রিয়ার পরিবর্তিত রূপটা কি হবে, সালফার। তো দেখো এখানে তো সালফারের জারণ মান হচ্ছে 2-, অর্থাৎ দুইটা ইলেকট্রন বেশি আছে, এখানে হচ্ছে 0, তাহলে সে কি করেছে, দুইটা ইলেকট্রন কি করবে, সে দান করবে, দুইটা ইলেকট্রন কি করবে, দান করবে। আর যেহেতু ইলেকট্রন দান মানে হচ্ছে তোমার বিজারক, তাহলে H2S কিন্তু এক্ষেত্রে বিজারক হিসেবে কিন্তু বিক্রিয়ায় ব্যবহৃত হবে, এবং এক্ষেত্রে যে বিক্রিয়াটি হবে সেটা হলো জারণ অর্ধ বিক্রিয়া। এবার দেখো পরবর্তী যে বিজারকটা হলো সেটা হচ্ছে হাইড্রোজেন পারঅক্সাইড। এরও দুইটা অংশ, একটা হচ্ছে তোমার H পজিটিভ, আর একটা হচ্ছে অক্সিজেন 2 মানে O2 2-। O2 2-, এখানে তোমার হাইড্রোজেনের জারণ মান প্লাস, আর অক্সিজেনের কিন্তু O2 2-। এর অর্থ হলো এখানে কিন্তু প্রত্যেকটা অক্সিজেনের জারণ মান কিন্তু -1। আমরা জানি হাইড্রোজেন পারঅক্সাইডে হাইড্রোজেনের জারণ মান হচ্ছে -1, আর সুপার অক্সাইডে হচ্ছে -1/2। তো এক্ষেত্রে O2 2-, যেহেতু হাইড্রোজেনের জারণ মানের কোনো পরিবর্তন হবে না, তাহলে আমরা যখন বিক্রিয়া লিখবো তাহলে O2 2-। এক্ষেত্রে বিক্রিয়ার যে পরিবর্তিত রূপ হবে সেটা হলো O2। তাহলে এখানে হচ্ছে O2 2-, অর্থাৎ প্রত্যেকটা অক্সিজেনের জারণ মান হচ্ছে -1, অর্থাৎ একটি করে ইলেকট্রন বেশি হচ্ছে, আর এক্ষেত্রে O2 এর জারণ মান হলো 0। তার মানে নিশ্চয়ই ওই একটি ইলেকট্রন দান করে দিয়েছে, এই কারণে তার পরিবর্তিত যে জারণ মান সেটা 0 হয়ে গেছে, একটা বেশি ছিল 0 হয়ে গেছে, তার মানে যে বেশি ছিল সেটা সে দান করে দিয়েছে। আর যেহেতু এখানে অক্সিজেন আছে দুটো, তাহলে একটা অক্সিজেন যদি একটি ইলেকট্রন দান করে, তাহলে দুইটা অক্সিজেন দুইটা ইলেকট্রন ত্যাগ করবে, তাহলে এখানে সে ইলেকট্রন ত্যাগ করবে হচ্ছে দুইটা। যেহেতু ইলেকট্রন ত্যাগ করে সে হলো বিজারক। ঠিক আছে, তাহলে এক্ষেত্রে এটা জারণ বিজারণ বিক্রিয়ায় কিন্তু হাইড্রোজেন যে পার অক্সাইড অর্থাৎ আয়ন ইলেকট্রন পদ্ধতিতে সমতা বিধানের সময় এটাকে আমরা বিজারক হিসেবে লিখবো। এটা আবার জারক হিসেবেও কিন্তু ব্যবহৃত হয়, সেটার বিষয় আলাদা। আজকে আমরা বিজারক হিসেবে ব্যবহৃত হয় হলে সেক্ষেত্রে কি হবে সেটা আমরা আলোচনা করলাম। ঠিক আছে, হাইড্রোজেন পারঅক্সাইড অনেক কিছু আছে, যেগুলো তোমার অনেক যৌগ আছে যারা জারক হিসেবেও ব্যবহৃত হয়, আবার বিজারক হিসেবেও ব্যবহৃত হয়। তো আমরা আজকে আলোচনা করছি বিজারক। তাহলে যদি H2O2 যদি বিজারক হিসেবে ব্যবহৃত হয়, তাহলে এক্ষেত্রে বিক্রিয়ার যে রূপ সেটা কিন্তু এরকম হবে। এবার দেখো আমরা যে যৌগটা এখানে লিখেছি সেটা একটা বিজারক, সেটা হচ্ছে সোডিয়াম থায়োসালফেট। তো সোডিয়াম থায়োসালফেট এখানেও এরও কিন্তু দুইটা অংশ, একটা হচ্ছে সোডিয়াম পজিটিভ, আর একটা হচ্ছে S2O3 2-। এটা হলো থায়োসালফেট, এটা হলো সোডিয়াম পজিটিভ, আর এটা হলো থায়োসালফেট। সোডিয়ামের জারণ সংখ্যার মানের কোনো পরিবর্তন হবে না, এটা দর্শক হিসেবে এখানে কাজ করবে। তো
জারণ সংখ্যার পরিবর্তন হবে মূলত সালফারের। তাহলে এখানে যে যৌগমূলকটা আছে এটা আমরা বিক্রিয়ায় লিখব, সেটা হলো S2O3। খেয়াল করো, এটা হলো 2 এর বিক্রিয়ার যে পরিবর্তিত রূপ হবে সেটা হলো S4O6 এই এটা কিন্তু অবশ্যই তোমার মনে রাখতে হবে যে সোডিয়াম থায়োসালফেট যদি থাকে তাহলে তার বিক্রিয়ার পরিবর্তিত রূপ হবে S4O6। ঠিক আছে? তো দেখো এখানে সালফারের যে জারণ মান সেটা কিন্তু আমরা যদি হিসাব করে বের করি তাহলে সালফারের জারণ মান এখানে কিন্তু হবে +2। এক্ষেত্রেও যা হবে এখানেও কিন্তু তাই হবে। তার মানে জারণ মান হচ্ছে +2 এবং এই ক্ষেত্রে জারণ মানটা হবে প্লাস, খেয়াল করো, +2.5। খেয়াল করো, এক্ষেত্রে জারণ মান হবে +2.5 আর এক্ষেত্রে +2 সালফারের। যেহেতু বিক্রিয়ার পরিবর্তিত রূপে যে S4O6 এটা কিন্তু তোমার মনে রাখতে হবে। তো এখানে সালফার আছে কয়টা? 4টা। তাহলে সমতা করবার জন্য আমার এখানে কত দিতে হবে? এখানে 2 দিতে হবে। তো একটা জিনিস দেখো, তাহলে সালফার কয়টা হলো? 2 দুনো 4টে। তাহলে 4টের জন্য আমার জারণ মান হবে +8, তাই তো? তাহলে এখানে যদি 2.5 হয় তাহলে এই 4টা সালফারের জন্য আমার জারণ মান হবে কিন্তু +10। তার মানে 2.5 রে 4 দিয়ে গুণ করলে কিন্তু +10 হবে। তার মানে দেখো এখানে জারণ মান ছিল তোমার +8, এখানে +10, অর্থাৎ 8টা ঘাটতি, সেখান থেকে 10টা ঘাটতি। তাহলে নিশ্চয়ই 2টা ইলেকট্রন কিন্তু এখানে কিন্তু দান করবে। এই জিনিসটা কিন্তু অনেকে কিন্তু বোঝে না, অন্যগুলো বুঝলেও এই সোডিয়াম থায়োসালফেটের বিষয়টা কিন্তু একটু জটিল। এখানে ভগ্নাংশ, এখানে সালফারের মোট সংখ্যা হিসাব করে কিন্তু আমাদের এটা বের করতে হবে। তবে আমার বিশ্বাস আমি যেভাবে বোঝানোর চেষ্টা করলাম, যদি তোমরা মনোযোগ সহকারে দেখো তাহলে তুমি কিন্তু খুব সহজে এটা বুঝতে পারবে। তো এই ছিল আজকের আমাদের আলোচনা। যদি তোমরা মনোযোগ সহকারে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে থাকো তাহলে আমার বিশ্বাস বিচারক নিয়ে তোমাদের আর কোনো টেনশন থাকবে না। তোমরা খুব সহজেই কিন্তু কে কয়টি ইলেকট্রন দান করবে এবং তার বিক্রিয়ার পরিবর্তিত রূপটি কি হবে সেটা তোমরা খুব সহজেই কিন্তু বুঝতে পারবে। তো আজকে এ পর্যন্ত, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে আগামী ভিডিওতে।